আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদিসহ ৩ জনের উপর হামলায় আগাম তথ্য সরকারকে জানানো হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার একদিন পরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার এই কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। তবে শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ সংশ্লিষ্টদের। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ জুলাই সংগঠনের কয়েকজনের উপর হামলা হতে পারে সরকারকে আগে থেকে সেটি নিশ্চিত করা হয়েছিল। এরপর জানাবো হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান নিয়ে যা জানালো পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাসাসহ অন্তত 5টি জায়গায় শনাক্ত করা হয়েছে, তবে এখনও তাকে পাওয়া যায়নি। অবস্থায় ডিএমপি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এ বিষয়ে খুবই তথ্যমূলক সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রুহুল কবির রিজভীর বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলছে জামাত ইসলাম। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলীর নামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ বিবৃতিতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানিয়েছে। এবারে জানাবো বিদেশগামীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা। বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত, স্বচ্ছ করতে কাজ করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসপেয়ার টু ইনোভেট বা এ2আই প্রোগ্রামের মাইগভ.বিডি প্ল্যাটফর্ম, সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ দেওয়ার কাজ করা হচ্ছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সংবাদটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো মিয়ানমারের রাখাইনে জান্তার হাসপাতালে বিমান হামলায় অন্তত 23 জন নিহতের ঘটনায় নিন্দা জানালো বাংলাদেশ। সম্প্রতি রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার ঘটনা ঘটিয়েছে জান্তা সরকার। এই ঘটনায় অন্তত 23 জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। আজ এক বিবৃতিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বৈষম্য ছাড়াই বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে সুরক্ষার গুরুত্বের উপর জোর দেয়, রোহিঙ্গা ও রাখাইন সহ সব সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করার উপর জোর দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদিসহ 3 জনের উপর হামলার আগাম বার্তা সরকারকে জানানো হয়েছিল। কিলিং টার্গেট জুলাই যোদ্ধারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার একদিন পরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। অবস্থায় হাদি খুবই গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে এমনভাবে গুলি করা হয়েছে যে গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। অবস্থায় তার মস্তিষ্কের মেন পার্টে গুলি রয়েছে। হাদি এমনভাবে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে, তিনি বাঁচবেন কি না মরবেন সে বিষয়টি নিয়ে ডাক্তারেরা সন্দিহান। অনেকেই বলছে হাদি মাত্র 5% সম্ভাবনা রয়েছে তিনি বেঁচে থাকতে পারেন, বাকি 95% বার্তা দেওয়া হয়েছে তিনি বাঁচবেন না। অবস্থায় শরীফ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধাকে হত্যা করার জন্য অগ্রিম যে চেষ্টা করা হয়েছিল তার জন্য সরকারকে জানানো হয়েছে বলে
বলে নিশ্চিত করা হয়েছে। এরপরও সরকার শরীফ ওসমান হাদির উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় পূর্ব থেকে কিছুই করতে পারেনি। এটি সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে নাকি জানানো হয়েছিল শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। এই ঘটনার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হাদিকে গুলি, প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান নিয়ে যা জানালো পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাসাসহ অন্তত 5 জায়গায় শনাক্ত করা হয়েছে, তবে সেখানে এখনো তাকে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এই অপরাধীকে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করতে হবে। ডিএমপির পক্ষ থেকে তাই বলা হয়েছে তাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর শরীফ ওসমান হাদির উপর এই ধরনের হত্যাকাণ্ড, হত্যা চেষ্টার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তাকে অবশ্যই গ্রেপ্তার করে যথাযথ সময় আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা দিয়েছেন যে বা যারা এ ধরনের হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তার ইতিমধ্যে তার বাসাসহ বিভিন্ন জায়গায় জায়গায় তল্লাশি শুরু হয়েছে এবং তাকে আটক করা হবে। ইতিমধ্যেই পুলিশের সদস্যরা সে বিষয়টি নিয়ে গবেষণা করছে এবং তাকে ধরার জন্য সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী কিভাবে তিনি বাইরে ছিলেন, এই কর্মকর্তা আরও জানান, ফয়সাল একাধিক মোবাইল ফোন নম্বর ব্যবহার এবং বারবার নম্বর পরিবর্তন করেছে। সব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখনও তার নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। আজ নতুন কোনো তথ্য মেলেনি। তদন্তের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সবাই সমন্বিতভাবে কাজ করছে। র্যাব, ডিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আমাদের যোগাযোগ ও সমন্বয় রয়েছে। এদিকে এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি গণমাধ্যমকে বলেছেন, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে কোনো মামলার প্রস্তুতি চলছে। মামলার মোটরসাইকেল চালক ও তার পেছনে বসে যিনি গুলি করেছেন তাদের আসামি করা হবে। রিজভির বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন বলছে জামাত ইসলাম। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী নামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দেয়া বক্তব্যকে মিথ্যা ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ এক বিবৃতিতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়ার প্রচার সম্পাদক এহসানুল জুবায়ের ইসলাম এসব কথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, রুহুল কবির রিজভী ডিএমপির কমিশনারের নামে যে বক্তব্য আরোপ করেছে তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ডিএমপির কমিশনার নিজেই গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন তাকে কোট করে যে বক্তব্য দেয়া হয়েছে তা বোগাস এবং ভুয়া। তিনি আরো বলেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বক্তব্য দেয়া বিএনপির রুহুল কবির রিজভীর কোনোভাবেই মানায় না, কারণ তিনি একজন অ্যানালগ যুগের মানুষ। এই অ্যানালগ যুগের মানুষ তিনি কখনোই বর্তমান শিক্ষার্থীদের বিপ্লবকে অন করতে পারেন না। তিনি মন করা বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছেন শরীফ ওসমান হাদি। তিনি বাংলাদেশের জুলাই যোদ্ধাদের ভয়েস, আর জুলাই যোদ্ধাদের ভয়েসকে কখনোই দমন করা যাবে না। এই শোক আমরা কোনোভাবেই মানতে পারছি না। রুহুল কবির রিজভী একজন দায়িত্বশীল নেতা হওয়ার পর তিনি যে আচরণ করেছেন সেই আচরণ কোনোভাবেই কাম্য নয়, কারণ তার কাছ থেকে আমরা এই ধরনের কোনো প্রত্যাশা করিনি। তিনি যে কর্মকাণ্ড করেছেন তার জন্য আমরা ব্যাপকভাবে তার সমালোচনা করছি, কারণ তিনি যে কাজটি করেছেন সেটি কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কোনো ভালো কাজ হতে পারে না। রুহুল কবির রিজভী তিনি নিজের স্বার্থ হাসিল করার জন্য জামাত ইসলামের নামে সাদিক কায়েমকে নিয়ে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেসব প্রোপাগান্ডার অবশ্যই জবাব দিতে হবে, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিদেশগামীদের জন্য সরকারের জরুরি সতর্কবার্তা। বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত স্বচ্ছ করতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এসপায়ার টু ইনোভেট বা A2I প্রোগ্রাম বা মাইগভ ওয়েবসাইটটি হচ্ছে www.mygov.bd প্ল্যাটফর্ম। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপোস্টিল সনদ দেওয়ার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিক
নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারবে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চালু হওয়া এমন সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত 11 মাসে প্রায় 17 লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে একটি অসাধু চক্র অ্যাপোস্টিল সনদ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই উদ্দেশ্যে তারা সরকারের ব্যবহৃত ডোমেইন অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। এর মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে, যা সংশ্লিষ্ট লিঙ্ক দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে তারা বলা হয়েছে, এই ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বরাবর পত্র প্রেরণ করার ফলে জাল ডোমেইনগুলোর মধ্যে apostille.mygov.bd.com ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।